নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, একদিকে দুঃসহ গরম, অপরদিকে পানীয় জলের অভাব। কয়েক মাস আগে পাইপ বসলেও পানীয় জল না মেলায় স্থানীয় পাম্প হাউস বন্ধ করে বিক্ষোভ জলপাইগুড়ির নাওয়াপাড়ার বাসিন্দাদের। আগামীতে আরও আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বিনা অপরাধে যেন একজন যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল না হয়, এই দাবি তুলে জলপাইগুড়ি শহরের গান্ধী মূর্তির পাদদেশে যোগ্য বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়ালো সামাজিক সংস্থা অভিমুখ। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের থার্ড ফ্লোরের জানালার পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এরপর তারা নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে হাসপাতালের ফায়ার প্রোটেকশন কর্মীরা আগুন নিভিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ঘটনায় এমএসভিপি ডাক্তার কল্যাণ খান মৌখিকভাবে জানিয়েছেন, কেউ ধূমপান করে জানালা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয়, আর জানালায় ঝুলেছিল কাপড়ের টুকরো। তাতে বিড়ি বা সিগারেটের খণ্ডটি আটকে যায়। তার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান আমাদের। তবে আমাদের কর্মীরাই আগুন নিভিয়ে দেয়। এর প্রকৃত কারণ জানতে তদন্ত হবে। আমরা তো দেখলাম আমরা চায়ের দোকানে তখন ধোয়া বেরোচ্ছে, তখন মানে সবাই দেখলে দৌড়াচ্ছে, আগুন লাগছে এইটুকু। তারপর তো যাই এখান থেকে যে হসপিটালে যা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা আগুনটাকে আয়ত্তে নিয়ে আসলো। ঠিক আছে, আগুন কি মানে নিয়ন্ত্রণে ছিল বা কিছু কি ক্ষতি হবার সম্ভাবনা ছিল? না, ক্ষতি হওয়ার তেমন একটা সম্ভাবনা ছিল না। যে কর্তৃপক্ষ যারা এখানে ছিল তারা তৎপর ছিল, খুব তাড়াতাড়ি আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে। হ্যাঁ, মানে আগুন কতটা লেগেছিল? আগুন মোটামুটি খুব ভালোই লেগেছে। আমরা তো এখান থেকে দৌড়াই গেলাম, যে দেখি যে শুধু আগুন জ্বলছে আর ধোঁয়া বেড়েছে। মানে একটা বড় তো বিপদ হতে পারতো, সব পেশেন্ট রয়েছে। হ্যাঁ, আতঙ্কে আছেন আপনারা? আতঙ্কে না, সে তো আতঙ্কে থাকবে। কি এখন কন্ট্রোল পেশেন্ট পার্টি যারা ভিতরে ছিল তারাও আতঙ্কে, বাইরের থেকে যারা ছিল তারাও আতঙ্কে ছিল। আপনার নাম দাদা? আমার নাম প্রমোদ। পানীয় জলের দাবিতে পাম্প হাউস বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা। নাওয়াপাড়া এলাকায় জলের দাবিতে পাম্প হাউস বন্ধ করে দিল এলাকার বহু মানুষ। দীর্ঘ কয়েক মাস থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় পানীয় জলের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এবার পাম্প হাউস তারা বন্ধ করে দিল। জলপাইগুড়ির নাওয়াপাড়ায় কয়েক হাজার মানুষের বাস। কয়েক মাস আগেই পাইপ বসানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল সরবরাহ করতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। ফলে দূর দূরান্ত থেকে পানীয় জল টোটো কিংবা সাইকেলে করে আনতে হয়। তাতে চরম অসুবিধা হচ্ছে। তাই আজ বাধ্য হয়ে পাম্প হাউস বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের বক্তব্য, কয়েক মাস আগে পাইপ বিছানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল আমরা পাচ্ছি না। পানীয় জল আনতে অনেক পথ হেঁটে যেতে হয়। তাই আজ বাধ্য হয়ে জল না পেয়ে আমরা পাম্প ঘরে তালা মেরে দিলাম। আগামীতেও এ নিয়ে আন্দোলন চলবে। দেবেন রায়। কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের জল নেই, দুইটা কুয়া আছে, একটা কুয়াতে জল নেই। আচ্ছা, পাইপ পোতাইছে, পাইপ পোতাই নামো 6 মাস হলো, কোনো খবর নাই। জল আনতে কত দূর যেতে লাগে? 1.5-2 কিলোমিটারের কম তো জল নেই। হাই রোড না আসলে আমরা জল পাই না। আচ্ছা, জানিয়েছেন কোথাও এর আগে জলের সমস্যা নিয়ে? না, জানাইছি তো, পঞ্চায়েতের কাছে জানাইছি। পঞ্চায়েত বলছে যে আমাদের কাছে কোনো উপায় নাই, তোরা ট্যাঙ্কি ওখানে ঘেরাও করো। আচ্ছা, প্রকৃতির খামখেয়ালিপনায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। তবে পরিস্থিতি মোকাবেলায় পথ দেখাচ্ছে কৃষি দপ্তর। তীব্র দাবদাহে নাজেহাল দশা সাধারণ মানুষের। ফুটি ফাটা রোদের তাপে ফসল শুকিয়ে যাচ্ছে ক্ষেতেই। মাটি শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড়। অর্থ লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কাতেই কপালে ভাঁজ পড়েছে উত্তরের জেলা জলপাইগুড়ির কৃষকদের। কিভাবে বাঁচবে ফলন, কিভাবে এই ক্ষতি মোকাবেলা সম্ভব? প্রখর রৌদ্রের তাপ থেকে
তরতাজা ফলনকে বাঁচানোর উপায় বা কী? রইল কৃষি দপ্তর আধিকারিকের পরামর্শ। বেশ কিছুদিন ধরে দেশে তীব্র দাবদাহ চলছে। রাজ্যের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের নিরিখে নতুন নতুন রেকর্ড গড়ছে প্রত্যেকটা দিন। অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গেও। প্রচণ্ড গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। বেড়েছে গরমের রোগবালাই। এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে ফসলের মাঠেও। অনাবৃষ্টিতে ফসলের ক্ষেত ফেটে চৌচির। ক্ষেতের ফসল খেতেই শুকিয়ে যাচ্ছে। লাউ, কুমড়ো, ভুট্টা, লঙ্কা ইত্যাদি সমস্ত ফলন রোদে কুঁকড়ে যাচ্ছে জমিতেই। এমতাবস্থায় কিভাবে জমিতে ফসল চাষ করা উচিত সে বিষয়ে জানালেন কৃষি দপ্তর আধিকারিক মেহফুজ আহমেদ। তিনি বলেন, প্রখর রোদের তাপ থেকে ক্ষেতের ফলন বাঁচাতে মালচিং পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করা উচিত। গাছের গোড়ায় আগাছা জন্মানো রোধ করতে, মাটির আর্দ্রতা বজায় রাখতে এবং গাছের গোড়াকে রোদের তাপ থেকে রক্ষা করতে একটি পেপার দ্বারা গাছটির গোড়া ঢেকে দেওয়া হয়। এটি মালচিং পদ্ধতি। প্রখর তাপ থেকে গাছকে বাঁচাতে এই মালচিং পদ্ধতি অন্যতম কার্যকরী উপায়। এছাড়াও সকালে গাছে জল দেওয়া থেকে বিরত থেকে বিকেল হতে তাপ কমলে গাছে জল দেওয়াই এই গরমকালে সঠিক সময়। সকালে গাছে জল দিলে বেলা বাড়তেই রোদের তাপে সেই জল শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে। পাশাপাশি কৃষকদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে একেবারে সকালে বা বিকেল বেলায় চাষের কাজকর্ম করার পরামর্শ দিলেন মেহফুজবাবু। এই বিষয়গুলো মাথায় রাখলে ক্ষেতের ফলনের ক্ষতির সম্ভাবনা অনেকাংশেই কমবে। ফসল শুকিয়ে যাওয়ার সমস্যা মোকাবেলা করা যাবে। খানিক স্বস্তিও মিলবে কৃষকদের। বলছি, জমিতে জল দিচ্ছেন, কি ব্যাপার? ফসল নষ্ট হচ্ছে, বৃষ্টি নেই অনেক দিন হতে। এই জন্য পটল বাড়ির জল দিতে হয়, কুশির বাড়ির জল দিতে হয়, ভুঁটা মারা যাচ্ছে। কি অবস্থা জমির বর্তমানে? বর্তমানে জমির অবস্থা তো খুবই খারাপ। শুকিয়ে গেছে নাকি একদম? একদম শুকিয়ে গেছে। কতদিন থেকে বৃষ্টি নেই? ধরো 2 মাস হাতে বৃষ্টি নেই। 2 মাস থেকে বৃষ্টি নেই। 2 মাস মানে তো আমাদের রোদের দাপট প্রচন্ড নাকি? তারপর বেশি, মানে যদি জল না দেন তাহলে ফসলে ক্ষতি হবে? ক্ষতি হবে, তো ফল ধরবে না গাছে। তো এই যে জল দিচ্ছেন, এতে জল কতক্ষণ থাকবে বলে মনে হয়? কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মতন থাকবে। জল তো শুকিয়ে যাচ্ছে, দিতে দিতে শুকিয়ে যাচ্ছে। তারপরে জল দিচ্ছেন নাকি? হ্যাঁ। বৃষ্টির কি কোনো সম্ভাবনার খবর পাওয়া গেছে? মানে কি খবর আছে? মাঝে মাঝে তো পাওয়া যাচ্ছে, কিন্তু বৃষ্টি তো হয় না। আপনারা কি চাচ্ছেন, মানে বৃষ্টি হোক নাকি? হ্যাঁ, বৃষ্টি হোক। আপনার নাম? জিরিন রায়। উষ্ণ ওয়েদারও রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শুষ্কতাও রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু মানুষের শরীরেও কিন্তু জলের চাহিদা বাড়ে, ডিহাইড্রেশন হতে পারে, তারা ফিল্ডের মধ্যে সানস্ট্রোক বা ডিহাইড্রেশনে পড়ে যেতেও পারে। সেই জন্য কৃষকদের খুব প্রখর তাপমাত্রা যখন বাড়ছে, বিশেষ করে 12টা থেকে 3টে এই সময় ছায়া জায়গায় বা কাজ থেকে দূরে গাছের নিচে বা বাড়িতে থাকা দরকার। সকাল এবং বিকালের দিকে কাজ করা দরকার। ঘন ঘন জল খাওয়া দরকার। যদি মাঠে কাজ করতেই হয় তাহলে ছাতা বা কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু লবণ বা লেবু দেওয়া জল রাখতে হবে, সেটা কিন্তু ঘন ঘন খেতে হবে। সেচের কাজ কখন করা উচিত এই সময়? সেচ অবশ্যই বিকালের দিকে বা দেওয়াই শ্রেয়, কারণ সকালের দিকে জল দিলে কিন্তু আবার তাপমাত্রা বাড়ছে খুব তাড়াতাড়ি, সেই জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে, জলের ঘাটতি হবে। সেই জন্য যতটা সম্ভব বিকালের দিকে জলসেচ দিক, হালকা হালকা করে জলসেচ দিক, কারণ এখন ক্রমশ জলের যে ওয়াটার লেভেল সেটাও কিন্তু ডিপ্লেশন হচ্ছে, মানে নেমে যাচ্ছে। সেই জন্য আমরা বলবো কাছাকাছি নদী, ঝোড়া বা যতটা জলের রয়েছে আমাদের, সেটা কিন্তু সুষমভাবে ব্যবহার করে আমাদের যে উৎপাদন সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। এটাও কিন্তু এই সময় যেহেতু 12টা থেকে 3টে খুব তাপমাত্রা থাকছে, এই সময় কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশকের স্থায়িত্ব কমে যায় এবং খুব তাড়াতাড়ি ভেঙে যায়, ফলে কার্যক্ষমতা অনেকটা কমে যায়। সেজন্য যতটা সম্ভব বিকালে বা সন্ধ্যার দিকে স্প্রে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মাটিতে যাতে রস থাকে, সেই জন্য হালকা জলসেচ দেওয়ার পরে যদি বিভিন্ন ধরনের অন্তর্বাহী কীটনাশকগুলো ব্যবহার করা হয়, তাহলে শোষক পোকাগুলো, বিশেষ করে থ্রিপস বা বিভিন্ন ধরনের সাদা মাছি, গ্রিন ফ্লাই, এগুলো কিন্তু খুব সহজেই দমন করা যাবে। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো জলপাইগুড়ি টাউন ক্লাব। টাউন ক্লাবে রক্তদান শিবিরটি পরিচালনা করে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। টাউন ক্লাবের সম্পাদক পিন্টু দেব বলেন, 125তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সদর হাসপাতালের মুমূর্ষু রোগীদের সাহায্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা রক্তদান করেন। এদিনে রক্তদাতাদের হাতে টাউন ক্লাবের 125তম বর্ষের মেমেন্টো ও রক্তদানের সার্টিফিকেট দিয়ে সম্বর্ধিত করা হয়। যোগ্য বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়ালো সামাজিক সংস্থা অভিমুখ। যোগ্য শিক্ষকেরা যাতে বঞ্চিত না হন তার দাবিতে এবার জলপাইগুড়ির সামাজিক সংস্থা অভিমুখ শনিবার বিকেলে শহরের গান্ধী মূর্তির পাদদেশে সংস্থার সকলে একত্রিত হয়ে যোগ্য বঞ্চিতদের পাশে দাঁড়ালেন। উল্লেখ্য, একাধিক বেনিয়মের অভিযোগে স্কুল সার্ভিস কমিশন দ্বারা 2016 সালে নিয়োগপ্রাপ্ত সম্প্রতি প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এদিন যোগ্য বঞ্চিতদের হয়ে সওয়াল করেন উপস্থিত সংস্থার সদস্যরা। তাদের বক্তব্য, বিনা অপরাধে যেন একজন যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল না হয়। সরকার ও প্রশাসন জানত কারা যোগ্য আর কারা অযোগ্য। যোগ্যদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তাই আগামীতে যোগ্যরা যাতে তাদের চাকরি ফিরে পান তার দাবি আমরা করছি বলে জানান সদস্যরা। 2016 সালে এসএসসি পশ্চিমবঙ্গ কর্তৃক প্রায় 26,000 শিক্ষক সারা বাংলায় নিয়োগ পেয়েছিল এবং পরবর্তীকালে এই নিয়োগের ব্যাপারে নানা রকম দুর্নীতি যখন পরিলক্ষিত হয় এবং আদালত এ ব্যাপারে তার রায় যখন ঘোষিত হয় তখন দেখা গেল যে 26,000 শিক্ষক নিয়োজিত হয়েছিলেন তাদের সবারই চাকরিচ্যুতি ঘটেছে। আমরা মনে করি যে এই 26,000 মানুষ অসৎ উপায়ে চাকরি পেয়েছেন এটা বিশ্বাস করতে আমাদের নিজেদের মূল্যবোধে লাগে। এবং আপনারা জানেন ইতিমধ্যে যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন সেই তরুণকুল যারা চাকরি পেয়েছেন তারা বিভিন্ন জায়গায় দরবার করছেন, তারা আইনের আশ্রয় নিচ্ছেন। আমরা জলপাইগুড়ির নাগরিকরা এখানে সমবেত হয়েছি। আমরা চাই যে তাদের জন্য বিচার ব্যবস্থার দিক থেকে, প্রশাসনিক দিক থেকে তারা যাতে ন্যায় পায় তার একটা দাবি জানিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। তারা জানেন কারা যোগ্য এবং কারা অযোগ্য, অথচ এতদিন ধরে সরকার এবং প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তারা এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আসে কোর্টের দরজায় এসে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হলেন, এর দায় কে নেবে? আমাদের দাবি যে এসএসসি কেন, প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই যেন এর একটা বিহিত করে, তাড়াতাড়ি এদের যেন সুফল পায়, যোগ্যরা যেন ন্যায্য অধিকার পায়। যারা পথে আছেন, আপনি এটা তো একদম মনক্ষুণ্ণ একটা বিষয়। একটা নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিট পাওয়া যাচ্ছে না, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয়। যারা নিয়োগ করছে তারাই বলছে কেউ কেউ যোগ্য আছে, কেউ কেউ অযোগ্য আছে। তারা বিচার বিবেচনা করে তারা স্থির করতে যাচ্ছে। এখন এতদিন ধরে তারা কি করেছিলেন? এটাই দুঃখের, এটাই কষ্টের, এটাই না। আমিও সম্প্রতি অবসর নিয়েছি। আমি খুব দুঃখিত যে এই যে প্রত্যেক দিন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় এই যে তাদের অসম্মান, যারা একটা শিক্ষক পদে 16 সাল থেকে চাকরি করছে তাদের, বা তারও আগের থেকে যারা করছে বা পরে যারা করছে, যোগ্য সম্মান কিন্তু তাদের আর কিছু রইল না এবং তারা পথে নেমেছে।
নিজেরা পথে দিনের পর দিন আমরা দেখছি যে তারা পথে নেমেছে। তো যোগ্য তারা সেই টিকা টিপ্পণী সহ্য করেও অত্যন্ত অসহায় বোধ করছে। তারা এইখানেও যেমন আছে, সারা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে রয়েছে তারা। তাদের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। মানে প্রতিদিন আমরা নিজেরা মরমে মরে যাচ্ছি যে এই রকম হওয়ার কথা কিন্তু ছিল না। একটা ছোট বাচ্চা ছোট থেকে যখন পড়াশুনো করতে করতে এত দূরে আসে, ডিগ্রি অর্জন করে, তাদের এই অসম্মানটা খোয়ানোর কথা ছিল না। এই অসম্মানটা কেন হলো? এর যোগ্য জবাব আমাদের চাই আর কি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আটজন কর্মীকে বিনা নোটিশে কাজ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে নামল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ কর্মী ইউনিয়ন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানির টাউন স্টেশনে 8 জন কর্মীকে বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে নামল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি। ছাঁটাই হওয়া শ্রমিকদের বক্তব্য, এই সাবস্টেশন তৈরি হওয়ার সময় থেকেই তারা এখানে কাজে নিযুক্ত। তারা টাউন সাবস্টেশনের জন্যই কাজে নিযুক্ত, কিন্তু এই সাবস্টেশনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোনো রকম আইনি পথে না গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে এক সাবস্টেশন থেকে আরেক সাবস্টেশনে পাঠিয়ে দিতে চাইছে। শ্রমিকদের অভিযোগ, যদি সেখানে কাজ করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয় তখন তারা সব রকম আইনি সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাদের আরও অভিযোগ যে কোনো রকম লিখিত নির্দেশ না দিয়ে তাদের কাজে বসিয়ে দিয়েছে এবং লিখিত নির্দেশ না দিয়ে তাদের অন্যখানে পাঠাবার উদ্যোগ গ্রহণ করেছে। ডিপার্টমেন্টকে জানানো সত্ত্বেও ডিপার্টমেন্ট থেকে কোনো রকম সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন। সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ সেন জানান, শ্রমিকদের বেআইনিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবার উদ্যোগ গ্রহণ করেছে ঠিকাদার। 45 হাজিরা কাজ করে তাদের বেতন দেওয়া হচ্ছে 26 দিনের। একটানা 10 দিন 24 ঘন্টা করে তাদের কাজ করতে হচ্ছে কখনো কখনো। এটা অমানবিক, সময় বিরোধী। সবটা জেনেও ডিপার্টমেন্ট কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। শ্রমিকরা লিখিতভাবে জানিয়েছে, কিন্তু ডিভিশনাল ম্যানেজার কোনো রকম ভূমিকা পালন করছে না। তীব্র গরমে শহরের মানুষ ঠিকাদারের এই স্বৈরাচারী মনোভাবের কারণে কষ্ট পাচ্ছেন, কারণ দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও তাদের কাজে না ঢোকানোর জন্য শহরের মানুষ পরিষেবা পাচ্ছেন না। তাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার মানুষ। তারা বলছেন, এরা ভালো ছেলে, ভালোভাবে কাজ করছে। যে কোনো সমস্যায় এদের কাছে এলে এরা খুব দ্রুততার সাথে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করে। ঠিকাদারের এই অমানবিক আচরণের বিরুদ্ধে আমরা শ্রমিকদের পাশে আছি। এই আন্দোলনে সংগঠনের কার্যকরী সভাপতি মিন্টু নন্দী, সম্পাদক রজনী রায় সহ অন্যান্য সাবস্টেশনের শ্রমিকরা উপস্থিত ছিলেন। আমাদের এইখানকে লোকাল কাজ করানো ইসে বলে, কিন্তু আমরা লোকাল কাজ এখানে আসি না। তার বলে আমাদের উপরে ম্যানেজার দিয়ে হুমকি দেখায় যে এখানে তোমরা যদি কাজে যদি না আসো তাহলে তোমাদের বানারহাট বা রাধাবাড়ি তোমাদের পাঠানো হবে। আপনারা কার আন্ডারে কাজ করেন? আমরা তো কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি। কি চুক্তি হয়েছিল আপনাদের সাথে? আমাদের সাথে ওইরকম কোনো চুক্তি নেই যে আমাদের এখান থেকে কাজ বাদ দিয়ে বানারহাট পাঠাবে বা রাধাবাড়ি পাঠাবে, সেরকম কোনো আমাদের সাথে চুক্তি হয়নি। কি করবেন এখন তাহলে? আমরা তো এইখানেই কাজ করতে ইচ্ছুক, আমরা অন্য জায়গায় কাজ করার ইচ্ছুক নেই। কয়দিন থেকে কাজ নেই আপনাদের? আমাদের এখানে 4 দিন ধরে কাজ নেই আজকে।
আমরা কাজ জয়েন করেছিলাম, কিন্তু ম্যানেজার আমাদের হুমকি দিয়ে কাজ এখানে বসিয়ে দিয়েছে যে তোরা এখানে কাজ ধরবি না, তোদের নামে ডিভিশনে চিঠি করা হবে। এই শ্রমিকদের পাশে এরা ভালো ছেলে, যবে থেকে সাবজেকশন এখানে তৈরি হয়েছে তবে থেকে কাজ করছে, তবে থেকে ভালো এইদিকে আমাদের এরিয়া ভালো সার্ভিস দিচ্ছে, কোনো বদনামি নাই, কিছু নাই। এরা ভালোভাবে থাকে, ভালো সার্ভিস দেয় এখানে। এদের থাকলে আমাদের ভালো সুবিধা হবে, এইটাই আমরা চাই। আপনারা এলাকার বাসিন্দা? আমরা এলাকা বাসিন্দা। এদের পাশে আছেন? হ্যাঁ, এদের পাশে থাকবো। আচ্ছা আচ্ছা, কি করবেন তাহলে, কথা বলবেন অফিসারদের সাথে? আন্দোলন করবো, সবে মিলে আন্দোলন করবো, এখান থেকে আর যাবে না। ঠিক আছে, আপনার নাম? রামবিলাস পাসওয়ান। বেআইনিভাবে কোনো রকম লিখিত নির্দেশ নেই, কোনো রকমভাবে কারণ দর্শানো নেই, কিচ্ছু নেই, কাল থেকে কাজে আসবি না। ফলে হচ্ছে এইভাবে তাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর হচ্ছে যে জলপাইগুড়ি শহরে বিদ্যুতের একটা পরিষেবা দিয়ে আসছে এরা সবাইকে, এরা তাদের দায়িত্ব, এবং আপনারা শুনলে অবাক হবেন যে এদেরকে এমনভাবে বন্ডেড লেবারের মতন কাজ করানো হয়। এরা যখন এদেরকে একবার ঢোকানো হয়, একজন কাজ করছে 10 দিন ধরে, 10 দিন তার বাড়ি ঘর দুয়ারের সঙ্গে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাড়িতে নেই, সে ইতিমধ্যে হচ্ছে যে কাজ করে ফেলেছে, 30 দিনের কাজ করে ফেলেছে, মানে 3 বেলা কাজ করছে এক একটা মানুষ, অমানবিক কাজ করানো হচ্ছে। এদেরকে 2 বেলা, মানে 2 বেলার কাজ এখানে আছে, 3 বেলা করে কাজ করানো হচ্ছে। 35টা ম্যান্ডেজের, ওরা 35টা হাজিরার কাজ করে, 26টা হাজিরা মাত্র পায়। তারপরে তো অন্য সুযোগ সুবিধা, ছুটি টুটি কিচ্ছু নেই। বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলেও পরে ওরা 45টা ছুটি কাজ করার, 45টা কাজ করার দিনের কাজ করে 26 দিনের বেতন পায়। এবার হচ্ছে যে এদের ছুটি নেই, এবার ওই কাজের সময় যদি বাড়িতে কোনো অসুস্থ হয়, ওদের একজন শ্রমিক তার 4 মাসের বাচ্চা অসুস্থ হয়েছে, যাবে, মালিক তাকে ছুটি দেয়নি। এই ধরনের অমানবিক আচরণ এখানে এদের শ্রমিকদের সাথে করা হচ্ছে, এবং এদেরকে গত 4 দিন ধরে কাজ থেকে কাজে ঢুকতে দেওয়া হচ্ছে না, এদেরকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এদের বলা হচ্ছে বেআইনিভাবে যে তোমাদের বানারহাটে গিয়ে কাজ করতে হবে। ওরা এই সাবস্টেশনের জন্য হচ্ছে নিয়োগপ্রাপ্ত, তাহলে ওরা কেন বানারহাটে যাবে? ওখানে যদি কোনো ঘটনা হয়, তাহলে এই শ্রমিকদের যদি কোনো একটা ঘটনা ঘটে, তাহলে কে দায়িত্ব নেবে? আমরা ডিএমকে জানিয়েছি, আমরা ডিভিশনাল ম্যানেজারকে জানিয়েছি, আমরা হচ্ছে আরএমকে জানিয়েছি, রিজিওনাল ম্যানেজারকে জানিয়েছি, আমরা লেবার অফিসকে জানিয়েছি। এখনও পর্যন্ত ডিপার্টমেন্টের থেকে কোনো সদুত্তর না পেয়ে আজকে আমরা এখানে এসেছি। তাই আমরা চাই ইমিডিয়েট এদেরকে কাজে অন্তর্ভুক্ত করা হোক। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য জলপাইগুড়ির হোটেল ডিলা প্রীতমে বসছেন 5, 6, 7 ও 8ই মে। ভারতখ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ি মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। মে মাসের 5, 6, 7 ও 8 তারিখে, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে 2টি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায়, তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে
প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা, এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার এবার ভালোই। সার্বিকভাবে মাধ্যমিকে উল্লেখযোগ্য ফলাফল না হলেও জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই ভালো নম্বর পেয়েছে। 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে তপেন্দু রায়। তার প্রাপ্ত নম্বর 564। তপেন্দুর বাড়ি মেখলিগঞ্জ মহকুমার উত্তর বড় হলদিবাড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। উল্লেখ্য, এবছর কচুয়া বোয়ালমারি হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 129 জন ছাত্রছাত্রী, যার মধ্যে কৃতকার্য হয়েছে 126 জন। স্কুলের সর্বোচ্চ নম্বর পাওয়া তপেন্দু রায় জানালো, সে আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর মাধ্যমিকের রেজাল্ট সেরকম আশানুরূপ হয়নি। আগামীতে যাতে আরও ভালো ফলাফল করা যায় সেদিকে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে বলে তিনি জানিয়েছেন। 564 ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হলো 83, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হলো 81, ম্যাথে হলো 63, ফিজিক্যাল সায়েন্সে হলো 77, লাইফ সায়েন্স হলো 80, হিস্ট্রিতে হলো 90 আর জিওগ্রাফিতে 90। আশা তো 600-র উপরে ছিল, পরিপূর্ণ তো পাইনি আমার হিসেবে 600-র উপরে। আমার তো ইচ্ছা সায়েন্স নিয়ে। আমাদের বাড়ি হলো ডাঙ্গাপাড়া, কাশিয়াবাড়ি ডাঙ্গাপাড়া। আমি যখন ইচ্ছা হতো আর কি ইসে যাই, তো টিউশন থাকে, টিউশন বাদ দিয়ে মানে 4 ঘন্টা 5 ঘন্টা মানে টাইম আর কি পাই। তাদের উদ্দেশ্যে ওরা আরও খাটুক, মানে আশা করি অনেক আরও ভালো ইসে করুক, রেজাল্ট করুক। পরীক্ষা দিয়েছে আমাদের মাধ্যমিক 2024-এ 129 জন, পাস করেছে 126 জন। রেজাল্ট আমাদের মানে হাইয়েস্ট নাম্বারটা কম আছে, ওভারঅল রেজাল্ট ভালো। তো এই রেজাল্টে আমরা খুশি না, আমাদের আশা ছিল আর কি, ছেলেমেয়েদের ইচ্ছা ছিল যে অন্তত 600-র উপর নাম্বার পাবে, কিন্তু পায়নি একজনও। 550 হাইয়েস্ট, ছেলেদের নাম্বার খুব বেশি। আমাদের এখানে এবার থেকে 2024 সাল থেকে আমাদের সায়েন্স সেকশন খুলেছি আমরা। আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা আর্টসেই পড়ে, চালু হবে, এবারই চালু হবে। এবং তপেন্দু আমার সাথে একটু কথা হলো, আমাদের এখানেই ভর্তি হবে। আমরা আশা করবো যে পার্শ্ববর্তী স্কুলের ভালো ছেলেমেয়েরাও আমাদের এখানে সায়েন্স পড়তে আসুক। পরিকাঠামো আমাদের টিচার এবং ঘর আমাদের যা আছে আপাতত শুরু করবো আমরা, তারপরে ইমিডিয়েট আমরা বিল্ডিং গ্র্যান্ট আমরা পাবো। এর মধ্যেই আমরা নতুন করে সায়েন্সের সেকশন আলাদা করে দিব। আপাতত আমাদের যা ঘর আছে তো হয়ে যাবে, এবং সায়েন্স এবং তার যে ল্যাবরেটরি সেটা আমরা বানিয়ে দেবো। জিতেন্দ্রনাথ সরকার, এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। একদিকে দুঃসহ গরম, অপরদিকে পানীয় জলের অভাব। কয়েক মাস আগে পাইপ বসলেও পানীয় জল না মেলায় স্থানীয় পাম্প হাউস বন্ধ করে বিক্ষোভ জলপাইগুড়ির নাওয়াপাড়ার বাসিন্দাদের। আগামীতে আরও আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বিনা অপরাধে যেন একজন যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল না হয়, এই দাবি তুলে জলপাইগুড়ি শহরের গান্ধী মূর্তির পাদদেশে যোগ্য বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়ালো সামাজিক সংস্থা অভিমুখ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।